আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রথম অধ্যায় থেকে, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিব প্রশ্নে কি বলা আছে। এই যে আমি প্রশ্নটা উপস্থাপন করলাম, উপরে উদ্দীপক, নিচে 4টা প্রশ্ন। তো উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হয়। অন্যদিকে ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। তাহলে আমরা ক আর খ আগে উত্তর লিখি, তারপরে আমরা গ ঘ ওই দুটো উদ্দীপক পরে উত্তর দিব। আগে ক খ লিখে নিই। ভার্চুয়াল রিয়েলিটি কি? তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এই বিশেষ করে প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করা যায়। এইভাবে আমরা সংজ্ঞাটা লিখতে পারি। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় মনে হয়, অর্থাৎ কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করার প্রযুক্তি। এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। কৃত্রিম পরিবেশ বা সিমুলেটেড ব্যবহার করে এটি করা হয়। এবার খ নাম্বারে যাই। খ নাম্বারে বলেছিল আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য লিখব। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা হলো উৎপাদন প্রক্রিয়ায় সাধারণত আইসিটির সাথে সম্পর্কিত। উৎপাদন ব্যবস্থায় আইসিটির প্রযুক্তির ব্যবহার, এই সম্পর্কে আমাদের খ নাম্বারে কিছু তথ্য লিখতে বলেছিল। সাধারণত উৎপাদন ও বিনিময় প্রক্রিয়াতে কম্পিউটার এবং আইসিটি প্রযুক্তি নির্ভর যে সমস্ত প্রভাব ফেলে, তার মধ্যে বিশেষ করে যেমন এই যে আমাদের CAM কম্পিউটার এইডেড ডিজাইন একটি, তারপর রোবটের মাধ্যমে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বা বিশেষ করে কারখানায় যন্ত্রের মাধ্যমে জটিল জটিল কাজগুলোর সমাধান করা, এগুলোও কিন্তু আইসিটি প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা বলা যেতে পারে। আর আবার আধুনিক উৎপাদন ব্যবস্থার অপরিহার্য উপাদান হচ্ছে কিন্তু আইসিটি যন্ত্রপাতি। আইসিটি যন্ত্রপাতি যেমন কম্পিউটারের কথা বলি, আইসিটি যন্ত্র, মোবাইলের কথা বলি, আইসিটি যন্ত্র, রোবটের কথা বলি, আইসিটি যন্ত্র। সেজন্য উৎপাদন ব্যবস্থার সাথে আইসিটি যন্ত্রপাতির বর্তমানে এতপ্রোতভাবে জড়িত। এই সম্পর্কে আরও যদি কিছু লিখতে চাই, আমি এখানে মূলত লিখতেছি, এইভাবেই তোমাদের লিখতে হবে এমনটি না, তবে আমি যেটা লিখতেছি এটুকু জানলে তুমি নিজে লিখতে পারবে। আরও লিখতে পারি আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থার একটি দেশের কৃষি, শিল্প সহ অন্যান্য ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের উন্নয়ন সাধিত হয়। আইসিটি প্রযুক্তির মাধ্যমে যদি আমরা উৎপাদন কার্যক্রম পরিচালনা করি, উন্নয়ন বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উন্নয়ন বৃদ্ধি পায়। আবার বলতে পারি উৎপাদন ব্যবস্থার আইসিটি ব্যবহার না থাকলে কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব হয় না। যেমন আমি যদি বলি যে আমি যদি গরু লাঙল দিয়ে যদি আমি চাষ করি, তাহলে একদিনে কত একর জমি আমি চাষ করতে পারবো। বাট আমি যদি ট্রাক্টর প্রযুক্তি নির্ভর যে সমস্ত যন্ত্রপাতি আছে সেটার মাধ্যমে যদি আমি বিশেষ করে চাষ করি, তাহলে একদিনে কয়েক একর জমি চাষ করা সম্ভব। তাই বলা যায় আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য। এইভাবে আমরা আইসিটি যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে এবং অবদান সম্পর্কে কিছু তথ্য লিখতে পারি খ নম্বরের জন্য। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ পড়বে। এবার গ নম্বরে বলেছে ডাক্তার ফুয়াদের চিকিৎসা পদ্ধতিটি বর্ণনা করো। এখানে 2টা বিষয় আছে। প্রথমে যে হলুদ কালার দিয়ে রেখেছি, এই উদ্দীপকের মধ্যে মিস্টার সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন। এটা একটা প্রযুক্তি। আবার শীতল তাপমাত্রা প্রয়োগ করে ডক্টর ফুয়াদ চিকিৎসা করেন, এটি আরেক ধরনের প্রযুক্তি। 2টা তথ্য আছে। এই উপরের নিচেরটা হচ্ছে ক্রায়ো সার্জারি। এই ক্রায়ো সার্জারি সম্পর্কে আমরা ব্যাখ্যা দিব, কেননা শীতল তাপমাত্রা প্রয়োগ করে রক্তপাত ছাড়াই অপারেশন করেছে, আসিলের অপারেশন করেছে। এটা কিন্তু ক্রায়ো সার্জারির ব্যাখ্যা দিতে হবে। তো ক্রায়ো সার্জারি সম্পর্কে লিখব। তো ক্রায়ো সার্জারি উপরেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই যে নতুন জাত উৎপাদন করেছে, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করে, এটা ক্রায়ো সার্জারি। সমাধান করার চেষ্টা করি। এইভাবে আমরা লিখতে পারি। উত্তর গ। আমি একটু দ্রুত লিখব সময় সেভ করার জন্য, কারণ মূলত আমি ব্যাখ্যা দিয়ে একটু বুঝিয়ে দিব যাতে তোমরা এগুলা দেখে নিজের মতো করে লিখতে পারো। জাস্ট বুঝিয়ে দিব। তো কীভাবে লিখব? আমরা বুঝলাম যে ডাক্তার ফুয়াদ যে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন শীতল তাপমাত্রা প্রয়োগ করে, এটি হচ্ছে ক্রায়ো সার্জারি।
নিচে পদ্ধতিটির বর্ণনা দেওয়া হলো। এখন বর্ণনা দিতে যে আমরা কি কি বর্ণনা দিব, ক্রায়োসার্জারির কৌশল আছে, বৈশিষ্ট্য আছে, বিভিন্ন উপাদান আছে, ব্যবহার আছে, তো কোনটুকু লিখব, এইখানে শিক্ষার্থীরা অনেক সময় প্রবলেম ফিল করে। তো সব কিছুই হালকা হালকাভাবে লিখব যদি বর্ণনা দিতে বলে। তো প্রথমে সংজ্ঞা লিখব, ক্রায়োসার্জারি বলতে কি বুঝি, এইভাবে সংজ্ঞা লিখতে পারি। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুগুলো ধ্বংস করা হয়, বা অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয়, এটাও বলা যেতে পারে। সংজ্ঞাটা লিখলাম প্রথমে। তারপরে এবার ক্রায়োসার্জারি সফল করতে হলে আমাদের কি কি লাগে সেটা লিখব, মানে কিভাবে করব। ক্রায়োথেরাপিতে বা ক্রায়োসার্জারিতে টিউমার টিস্যুর মধ্যে আমরা যখন তাপমাত্রা শীতল তাপমাত্রা প্রয়োগ করি তখন 12 সেকেন্ডের মধ্যে তাপমাত্রা ওই অংশের নামিয়ে -41 থেকে -196 ডিগ্রিতে নামিয়ে আনা হয়। ফলে কি হয়, এই সময় এই যে ক্রায়োপ্রোব মেশিন, এই যে এইটা হচ্ছে আইসিটি যন্ত্র, ক্রায়োপ্রোব মেশিন, এই ক্রায়োপ্রোব মেশিনের এখানে চিকন সুচ আছে, এই সুচের মাধ্যমে ক্রায়োপ্রোব মেশিনের মধ্যে আমাদের ক্রায়োজেনিক এজেন্ট সমূহ প্রবেশ করিয়ে সেটাকে অত্যধিক ঠান্ডায় পরিণত করে এই টিউমার বা রোগাক্রান্ত স্থানে প্রবেশ করানো হয়। এর মধ্যে কি কি থাকে, এর মধ্যে তরল আর্গন গ্যাস থাকে, নাইট্রোজেন থাকে, এই জাতীয় আরও ক্রায়োজেনিক এজেন্ট থাকে। ক্রায়োজেনিক এজেন্ট কি, ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত উপাদানসমূহ এই মেশিনের মধ্যে দিয়ে অত্যধিক ঠান্ডা করে মানুষের শরীরে প্রবেশ করানো হয়। আচ্ছা, এইভাবে আমরা কিভাবে ব্যাখ্যা দিতে যেহেতু বলেছে, একটু কৌশলটা ব্যাখ্যা কিভাবে করতে হয় ক্রায়োসার্জারি ব্যাখ্যা দিলাম। তাপমাত্রা যখন অত্যধিক ঠান্ডা হওয়ার ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে একটি বরফপিণ্ডে পরিণত হয়। ও টিউমারের মধ্যে যত জীবাণু আছে সেটা একটি অত্যধিক ঠান্ডা একটি বরফপিণ্ডে পরিণত হয়, ফলে রোগ জীবাণু মারা যায়। তখন কি হয়, এই বরফপিণ্ডের টিউমার টিস্যুর মধ্যে আটকা পড়ে অক্সিজেন রক্ত চলাচল ওই টিউমার থেকে বিচ্ছিন্ন হয়, তখন এগুলো মারা যায়। কারণ -165 সেলসিয়াস তাপমাত্রায় যখন রক্ত চলাচল অক্সিজেন চলাচল যখন বন্ধ হয়ে যায়, -165 নিচে থাকলে তো রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন ওই ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়ে যায়। তো এইভাবে ক্রায়োসার্জারিতে চিকিৎসা করা হয়। এরপরে কি করা হয়, আমি একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। আবার ক্রায়োপ্রোব মেশিনের সুচের সাহায্যে টিউমার টিস্যুর ভিতরে হিলিয়াম গ্যাস পরবর্তীতে আবার প্রয়োগ করানো হয়। যখন মরে যায় জীবাণু তখন হিলিয়াম গ্যাস প্রয়োগ করার মাধ্যমে তাপমাত্রা আবার 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে উঠানো হয়। তখন জমাটবদ্ধ টিস্যুর মধ্যে বরফ গলে যেয়ে পরবর্তীতে অন্যান্য চিকিৎসার মাধ্যমে এই ওষুধপত্র দেওয়া হয়। এইভাবে চিকিৎসা করা হয়। তো শিক্ষার্থীদের আমি মূলত এটা এই পরীক্ষার জন্য আলোচনা করতেছি, শিক্ষার্থীরা আবার তোমরা প্রয়োগ করতে যেও না, এগুলো ডাক্তারের কাজ ডাক্তার করবে। তা আমাদের যেহেতু প্রশ্নে বলেছিল যে ক্রায়োসার্জারি পদ্ধতির বর্ণনা দাও, সেজন্য আমরা কি করলাম, জাস্ট সংজ্ঞা দিলাম আর কিভাবে ক্রায়োসার্জারি প্রয়োগ করা হয় তার বর্ণনা দিলাম। এইভাবে আমরা গ নম্বরের উত্তর লিখতে পারি। আচ্ছা, আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নম্বরে কি বলেছে, ঘ নম্বরে বলেছে সাজ্জাদ সাহেবের গবেষণার ব্যবহৃত প্রযুক্তি ওষুধ তৈরিতে কিভাবে সহায়তা করেছে তা বিশ্লেষণ করে আলোচনা করো। এইখানে বলেছে সাজ্জাদ সাহেব যে গবেষণা করেছে, এই যে তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন, মানে এইটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কী লিখব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ওষুধ তৈরিতে কি অবদান রেখেছে, কোন কোন ওষুধ তৈরি করেছে তার কিছু উদাহরণ দিব। এই সাথে সংজ্ঞা লিখব জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে। তো যাই সমাধানের চেষ্টা। ঘ নম্বরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমরা কিছু তথ্য লিখব। এইভাবে লিখতে পারি, প্রথমে লিখব উদ্দীপকে বর্ণিত সাজ্জাদ সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে লিখব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জিন প্রতিস্থাপন প্রযুক্তি বা ডিএনএ প্রতিস্থাপন প্রযুক্তি। এইখানে এই যে একটি নির্দিষ্ট অংশ থেকে ডিএনএ খণ্ডিত অংশ অন্য একটি ডিএনএতে প্রতিস্থাপনের মাধ্যমে নতুন ডিএনএ তৈরি করা বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা, এই পদ্ধতিটি হচ্ছে নতুন জাত আবিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তা আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীবের জিনোম কি এক সেট জিনকে জিনোম বলে, নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ
আমি ডিএনএর খণ্ডিত অংশ অন্য একটা ডিএনএতে প্রতিস্থাপনের মাধ্যমে, বিশেষ করে রিকম্বিনেন্ট ডিএনএ নামে নতুন একটি ডিএনএ সৃষ্টি করে সেটির জন্য নতুন জাত আবিষ্কার করা। এই সিস্টেমটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা লিখলাম সংজ্ঞা। এবার রিকম্বিনেন্ট ডিএনএ জিনিসটা কি? রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যে কৌশল অবলম্বন করে এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করার হয় এই জীব, নতুন ডিএনএ এক জীবের কোষ থেকে অন্য একটি জীবে স্থানান্তরের জন্য নতুন ডিএনএ সৃষ্টি করা। যেমন এখানে চিত্র তোমরা যদি আঁকতে পারো ভালো, না আঁকতে পারলে দরকার নেই, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে এই কোষ থেকে আমরা একটি নির্দিষ্ট খণ্ডিত এখান থেকে সংগ্রহ করে এখানে থেকে একটা প্লাজমিড নিয়ে প্লাজমিডের মধ্যে এই খণ্ডিত অংশ প্রতিস্থাপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হলো, যে ডিএনএটা পরবর্তীতে পশু দেহে প্রতিস্থাপনের মাধ্যমে এটি নতুন জাত সৃষ্টি হয়ে গেল। এই সিস্টেমটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখন আমাদের মূলত বলেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অবদান কী ছিল। তো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী সে সম্পর্কে একটু জানলাম। এবার চিকিৎসা ক্ষেত্রের অবদান কী? ব্যাপক অবদান চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন ওষুধ তৈরিতে, নতুন নতুন ভ্যাকসিন তৈরিতে, অ্যান্টি ভ্যাকসিন তৈরিতে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এখন তোমাদের এরকম ছবি আঁকলে তো হবে না, ছবি তো আঁকতে পারবে না, তাহলে কিছু লিখে দেখাচ্ছি। লিখে ছবি দেখালে মনে থাকে, সেজন্য ছবি দেখায়। চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকে কাজে লাগিয়ে উদ্ভাবন করা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে নতুন নতুন ওষুধ, নতুন নতুন মেডিসিন তৈরিতে এই বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে। ফলে চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য আমরা যদি কিছু তথ্য লক্ষ্য করি তাহলে দেখতে পাই, এই যে জেনেটেক একটা কোম্পানির নাম, 1976 সালে বিশ্বের প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি জেনেটেক নামে একটি কোম্পানি তৈরি হয় 1976 সালে। ঠিক এর এক বছর পর 1977 সালে এই জেনেটেক কোম্পানি কর্তৃক ইকোলাই ব্যাকটেরিয়া থেকে উৎপাদন করা হয় একটি মানব প্রোটিন যার নাম সোমাটোস্ট্যাটিন, যা হিউম্যান ইনসুলিন হিসেবে পরিচিত। এই যে সোমাটোস্ট্যাটিন, যেটি এই জেনেটেক কোম্পানি কর্তৃক তৈরি এবং 1976 সালে জেনেটিক কোম্পানি তৈরি হয়। তা আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি, ছবি না আঁকলেও হবে, আরও দিতে পারি। লক্ষ্য করি তাহলে আমরা দেখলাম ইনসুলিন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, হিউম্যান গ্রোথ সংক্রান্ত হরমোন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। ছবি সহ দেখাচ্ছি যাতে মনে থাকে, তোমরা ছবি আঁকার দরকার নেই, খালি ওগুলো লিখে দিবে সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল। আমি বোঝানোর জন্য ছবি অঙ্কন করে দেখাচ্ছি। ভ্যাকসিন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় ওষুধ এর ক্ষেত্রে। আমাদের প্রশ্নটা বলেছে ওষুধ তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অবদান, তাই আমরা দিচ্ছি। আবার ভাইরাস নাশক ওষুধ তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, ভাইরাস নাশক ওষুধ তৈরিতে। এছাড়াও রয়েছে এইডস নিরাময়ের ওষুধ তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। তারপরে ক্যান্সার নিরাময়ের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। সর্বোপরি আমরা বলতে পারি, উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে বর্তমানে ওষুধ তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এইভাবে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ওষুধ তৈরিতে অবদান ব্যাখ্যা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসে কি আলোচনা করব দেখি। এই যে যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটি সমাধানের চেষ্টা করব। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।